তোদের আগেই বলেছিলাম বেশি বাড়াবাড়ি না করতে। কোন হিসেবে বাহিরের ছেলেদের কাজে লাগাস? তোদের জন্য আমাদের কোনো খবর লিক হলে বস কিন্তু একটাকেও ছাড়বে না। কিন্তু বস, আমরা কি করতাম কন? সেই দিন যখন কয়েকটা মাইয়ারে গাড়িতে কইরা নিমু, তখনই কোনতে দুইটা মাইয়া আয়া পরে আমাগো রাস্তা নাই একটা বিয়াইতা আরেকটা পিসি আসেন। হেরা আমগোর ব্যাপারে যায় না ফেলছিল, দেখা আটকাইয়া রাখছিলাম। তো ভালোই হয়েছে, মেয়ে দুইটা বাড়তি পাইছোস। তাহলে আবার ছেলেদের কেন কাজে লাগালে? বস, এইবার তো বিগ বসে বেশি মাইয়া সাপ্লাই দিতে কইছে। আমরা এইখান থেকে সব মাইয়া ধরলেও তো পুলিশ গোর চোখে পইরা যাবো। আবার আমরা এক সময় তো কয়েক জায়গায় জায়গায় থাকতে পারুম না। তাই পোলা দুইটারে এমন অফার দিছি। বউ বোয়েনরে বাঁচাতে যাওন তারা মাইয়া ধইরা আয়না দিবে, তখন মাইয়াডারে নিয়া পোলা দুইটারে শেষ কইরা দেব, একেবারে লেটা চুইকে যাইব। রহিমের কথা শুনে বস গোসের লোকটা একটু থামে, ভেবেচিন্তে বলে, প্ল্যান তো ভালোই করেছিলি, তবে ছেলেগুলো কোথায়? কিন্তু আমাদের কালকের পরদিন সাপ্লাই দিতে হবে বস, কিন্তু লেট কিছু পছন্দ করেন না। বস, একটা পোলায় তো নিজের কাম সাইরা ফেলছে, বেশ সুন্দরী একখান মাইয়ারে পটায় আনছে, পোলাটারেও ধইরা রাখছি। তয় আরেকটা পোলায় এখনো খবর দিছে না। ওই ছেলে যদি পুলিশে জানায় দেয় তখন কি করবি? পাইতো না বস, ওরে তো খালি বোনের লগে কথা কয়েছি, তয় ওই ঠিকানা জানে না। আর কিছু কইতে গেলে বইনের আর পাইতো না, বইনের জানের মাইয়া তো আছেই না। দেখ, তোরা কি করবি আমি কিচ্ছু জানি না, খালি সময় মতো সব মেয়ে না পাইলে মনে কর তোর কবর খোঁড়া হয়ে গেছে, মরার জন্য প্রস্তুত থাকিস। রহিম ভয়ে শুকনো ঢোক গেলে তারপর ফোন বের করে শাম্মুর নাম্বারে কল দেয়। তবে শাম্মুর নাম্বার বন্ধ দেখায়। রহিমের একটু ভয় লাগতে শুরু করে। শেষে নিজের অতিরিক্ত পাকনামির ফলে নিজের বিপদ নিজে ডেকে আনলো না তো। রাতে সরারের ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে যায়। রিদা ততক্ষণে বসে থাকতে থাকতে ঝিমোচ্ছিল। এমনি সারাদিন সরার বাসায় না থাকলে সে দুপুরের খাবারের পরে একটু ঘুমায়। তবে আজকে তুবার ব্যাপারে টেনশনটা নিয়ে করতে করতে আর ঘুম আসেনি। সারা বিকাল তুবার সাথে কথা বলেছে, মেয়েটাকে এইসব নিয়ে ভাবতে মানা করেছে। রিদার মতে যেহেতু সম্পর্ক বেশি দূর এগোয়নি, তাই তুবা পারবেই সহজেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বেরিয়ে আসতে। তবে তুবা বোনের কথা সব শুনলেও নিজেকে সহজে মানিয়ে নিতে পারছে না। বারবার সাম্যর কথাগুলোই মনে পড়ছে। ছেলেটা কিভাবে পারলো তাকে ঠকাতে? কিছুদিনের ব্যবধানে ভালো মানুষই থেকে তার কদর্য রূপ প্রকাশ পেয়ে গেল। কিভাবে পারলো বোনের কথা বলে তার সাথে এমন নোংরামো করতে? তবে নিজের ছোট বোনের কথা বলার সময় সাম্যর চেহারার এক্সপ্রেশন দেখে তোবার মোটেও মনে হয়নি সে মিথ্যে বলছে। কেউ মিথ্যে বললে এতটা কষ্ট পেত না। শামুর চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে যা বলছে সবই সত্য বলছে। বোনের কথা বলার সময় তার চোখ দুটো ছলছল করছিল। তবে যখন ওই তোবার মনে পড়ে সাম্য কেন তার সাথে বেইমানি করেছে, তখনই তার হৃদয়টা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। অপরদিকে রিদা তুবার কথা ভাবতেই থাকে। হয়তো সম্পর্ক বেশি দিনের ছিল না, তবে তুবার বয়সী মেয়েরা বড্ড আবেগী। যেখানে রিদা তুবার বড় হয়ে অল্পতে ইমোশনাল হয়ে যায়, সেখানে তার বোন কতটা শক্ত থাকতে পারবে তা তার জানাই আছে। তুবা নিজেকে যতটা শক্ত দেখাক না কেন, দিন শেষে সেও নিজেও একটা মেয়ে। নয়তো তার মতো মেয়ের কখনো প্রেম ঘটিত বিষয়ে পিছলে পড়ার কোনো কথাই ছিল না। সারাটা দিন তুবার কথা ভেবেই হৃদার দিন কেটে যায়। রাতে 12টার দিকে সরোয়ার বাসায় ফিরলে বরাবরের মতো হৃদা তাকে যতটা সম্ভব সেবা করে। সরোয়ার গোসল করে আসলে হৃদা খাবার বেড়ে দেয়। এতদিন সে রাতের খাবারের সময় সরোয়ারের আসার অপেক্ষা করত। স্বামী আসলে একসাথেই রাতের খাবার খেত। এটা নিয়ে সরোয়ার তাকে বকাও শুনেছে। তাকে বারবার বলেছে খিদে পেলে খেয়ে নিতে, তার জন্য অপেক্ষা করতে হবে না। তবুও হৃদার কথা শোনেনি। তবে আজকে সে অপেক্ষা করতে পারেনি। সরলার আসতে দেরি হয় আর নিজের প্রচন্ড খিদে পাওয়ায় সে আগেই খেয়ে নিয়েছে। প্রতিদিনকার মতো স্বভাববশত সরোয়ার বলে, তুমি বসে আছো কেন, নিজের জন্য খাবার বাড়ছো না কেন?
হৃদয় একটু মন খারাপ করে বলে, আমার না আজ প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, আর আপনিও আসতে দেরি করেছিলেন তাই আমি আগেই খেয়ে ফেলেছি। সরোয়ার মাথা তুলে তাকায় তার দিকে, তারপর মুচকি হেসে বলে, এতদিনে একটা কাজের কাজ করেছো। তোমায় তো আমি আগেই খেয়ে নিতে বলি, দরকার পড়লে আমি খাওয়ার সময় আবারও কয়েক লোকমা খাবে। তোমায় তো খেতে না করিনি একবারও। সাথে সাথে রিতার টেবিলের ওপাশ থেকে চেয়ার টেনে এনে সরোয়ারের পাশে বসে, তারপর কোনো কথা ছাড়াই মুখ খুলে হা করে বসে। সরোয়ার প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরে বুঝে যায় রিদার এমন করার কারণ। তাই সে হেসে নিজের প্লেট থেকে এক লোকমা তুলে রিদার মুখে দিয়ে দেয়। রিদা এভাবেই সরোয়ারের কাছ থেকে খাবার নিয়ে মনের আনন্দে খেতে থাকে। সরোয়ার তাকে একবার দিচ্ছে আবার নিজেও খাচ্ছে। এভাবে রিদার মুখে আবার লোকমা দেওয়ার এক পর্যায়ে রিদা তার আঙ্গুলে কামড় মেরে বসে। আচমকা কামড় খাওয়ায় সরোয়ার ব্যথিত মৃদু চিল্লিয়ে ওঠে। তা দেখে রিদা হেসে ওঠে, আর রিদার এমন বাচ্চামো দেখে সরোয়ারও হেসে ফেলে। একটু খুনসুটির পর রিদা টেবিল গুছিয়ে রুমে যায়। সরোয়ার তখন ফোনে কারোর সাথে তার নেক্সট অপারেশন সম্পর্কে কথা বলছিল। রিদা চুপচাপ পাশে বসে সেসব শুনছিল। সরোয়ারের মুখে নারী পাচার, পাহাড়ি এলাকা, বর্ডার এলাকা এসব শুনে হৃদার সাম্যর কথাটাই মনে পড়ে। তার হঠাৎ মনে হয়, সাম্য ছেলেটাও কি তবে এসবের সাথে যুক্ত? এটা নিয়ে সরোয়ারের সাথে কথা বলা উচিত। সরোয়ারের কথা শেষ করে ফোন রাখতে হৃদা বলে, শুনুন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, পরে বলবে। আমার আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু আমারটা গুরুত্বপূর্ণ কথা, আর আমারটা তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ। রিদা কিছু বুঝে ওঠার আগে সরোয়ার তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। রিদা সারা মুখে পরপর ঠোঁট ছুঁয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তারপর তার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলে, আর কতদিন অপেক্ষা করব? আমার প্রতি তোমার মায়া হয় না? এভাবেই কি বছর পার করে দেওয়ার ফোন দিয়ে আসছো? কত মাস হলো আমাদের বিয়ের, আর তুমি এসেছো আমার কাছে সপ্তাহ পার হয়ে গেছে। আরো কি অপেক্ষা করাতে চাও? হৃদা সরোয়ারের বুকের মাঝে গুটিয়ে শুয়ে থাকে। সরোয়ারের কথাগুলো তার বুকের মাঝে কম্পন ধরিয়ে দিচ্ছে। সে সরোয়ারের পরনের টি শার্ট খামচে ধরে চুপচাপ শুয়ে থাকে। তার নীরবতা দেখে সরোয়ার বুঝতে পারছে না এটা সম্মতির লক্ষণ নাকি অসম্মতির লক্ষণ। হৃদাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য সরোয়ার তার উপর থেকে উঠতে নেয়। তবে হৃদা তাকে ছাড়ে না, টি শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে শুয়ে আছে। এতেই যেন সরোয়ার হৃদার মনের কথা বুঝে ফেলে। মুচকি হেসে হৃদার ঠোঁটে একটা গাঢ় চুমু এঁকে তাকে নিজের সাথে জড়িয়ে নেয়। সকাল সকাল হৃদা উঠে ফ্রেশ হয়ে চুলায় চা বসায়। এখানে এসে সে চা খাওয়া শিখেছে। তাদের পাশের বাসার একজন মেজরের সহধর্মিণীর সাথে তার পরিচয় হয়েছে। মহিলাটা বড্ড মিশুক। যদিও হৃদা প্রথম প্রথম একটু সংকোচ করেছিল, তবে সহজে মিশে গেছে তারা। সরোয়ারকে এই বিষয়ে জানিয়েছে সে। পাশের বাসার মেজরকে সরোয়ার চেনে, তাই ওনার ওয়াইফের সাথে মিশতে হৃদাকে বাধা দেয়নি। সারাদিন ঘরে বসে থাকার চেয়ে অন্য কারোর সাথে একটু কথাবার্তা বললেও মন হালকা থাকবে। সেই মেজরের ওয়াইফের থেকে হৃদা চা খাওয়া শিখেছে। এখন সে প্রতিদিন ঘুম থেকে উঠে আর সন্ধ্যায় একবার করে চা খাবে। এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। সে ভেজা চুলগুলো গামছায় মুড়িয়ে রান্নাঘরে গিয়ে চা বসায়। ফুরফুরে মেজাজে সে রান্নাঘরের জানালা দিয়ে বাহিরে তাকায়। এখানের জানালা থেকেও বাহিরের প্রকৃতি দেখতে হৃদয়ের বেশ ভালো লাগে। সে গুনগুন করে গান গাইতে গাইতে বাহিরের প্রকৃতি দেখছিল। তখনই পেছন থেকে একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে। হৃদয় চমকে ওঠে, বুঝতে পারে এই হাতের মালিক সরোয়ার ছাড়া আর কেউ নয়। সরোয়ার তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা হেলিয়ে দেয়। হৃদা তার পেটের উপর রাখা সরোয়ারের হাত জোড়ায় হাত রাখলে সরোয়ার ঘুম ঘুম কণ্ঠে বলে, এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন? তোমায় কাছে না পেয়ে আমার ঘুমটাও ভেঙে গেল। হৃদা মৃদু স্বরে বলে, ঘুম ভেঙে গিয়েছে আমার, আপনি উঠলেন কেন? আমি ডাকতাম আপনাকে? হুম মম, কি বানাচ্ছ? চা বানাচ্ছি, খাবেন নাকি আবার ঘুমাতে যাবেন? সরোয়ার তার ঘাড়ে মুখ গুজে হালকা চুমু দিতে থাকে। হৃদা শিউরে উঠে সরোয়ারের হাত শক্ত করে ধরে ফেলে। সরোয়ার তাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে বলে, আমি চা খাই না, তুমি বলেছিলে বলেই চা পাতা এনেছিলাম, নয়তো আমার এসব পছন্দ না। চা সিগারেট এসবে আমার কোনো আসক্তি নেই।
সিগারেটের কথা মনে পড়তেই রিদার মনে পড়ে রিদানের কথা। গতকাল তো মা ফোন করে রিদান আর ইরিনের ব্যাপারে কথা বললেন। এটা তো সরোয়ারকে জানানো উচিত, তার আগেও তুবার ব্যাপারটা জানাতে হবে। রিদা বলতেই যাবে তখন ওই চায়ের পানি উতলিয়ে ওঠে। রিদা তাড়াতাড়ি করে সরোয়ারকে সরিয়ে আগে চুলা বন্ধ করে, তারপর কাপে চা ঢালতে ঢালতে বলে, আর ঘুমাতে হবে না আপনাকে, যান ফ্রেশ হয়ে আসুন, আপনার সাথে আমার কথা আছে, গত রাতে তো বলতে দিলেন না। পেছন থেকে সরোয়ার মুচকি হেসে বলে, বলতে দিইনি কারণ আমার যে গুরুত্বপূর্ণ কাজ ছিল। আপনার গুরুত্বপূর্ণ কাজ। হৃদয় কথা শেষ করার আগে থেমে যায়, পিছনে তাকিয়ে দেখে সরোয়ারের মুখে হাসি লেগে আছে। হৃদয় লজ্জা পেয়ে নিজের কাজ করতে থাকে। সরোয়ার আর ডিস্টার্ব না করে মুখে মুচকি হাসি রেখে রুম থেকে চলে আসে। সে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে রিদা এখনো চা খাচ্ছে বসে বসে। সে বের হয়ে রিদার পাশে বসে। রিদা তার দিকে একবার তাকিয়ে ভেজা চুল দেখে পাশ থেকে তোয়ালে নিয়ে মাথা মুছে দিতে থাকে। এই সুযোগে সরোয়ার তাকে জড়িয়ে ধরে নেয়। রিতা ছটফট করে সরে যেতে নিলেও সে ছাড়ে না। তাই রিতা বাধ্য হয়ে বলে, আগে কথাটা তো বলতে দেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। সরোয়ার একটানে তাকে কোলে বসিয়ে ঘাড়ে মুখ গুজে বলে, বলো তোমার গুরুত্বপূর্ণ কথা, আমি শুনছি। সরোয়ার তার কথার দিকে মোটেও মনোযোগী নয়, তাই রিদা সরোয়ারের মনোযোগ আকর্ষণ করতে বলে, এই বোধহয় আপনাদের এইবারের অপারেশনের কাজে দিবে। আমি একটা উড়ু খবর পেয়েছি, আপনার কাজে সাহায্য করবে এটা। সরোয়ার সজাগ হয়ে যায় যেন। সে সিরিয়াস হয়ে মাথা তুলে হৃদার দিকে তাকায়। হৃদার কোমর জড়িয়ে ধরে বসে রেখে বলে, তুমি আমার কাজের সম্পর্কে সাহায্য করবে কিভাবে? কিসের নিউজ পেয়েছো তুমি? এতক্ষণে সরোয়ারকে সিরিয়াস হতে দেখে হৃদা হাঁপ ছেড়ে বাঁচে। তারপর একে একে তুবার সাথে ঘটা সম্পূর্ণ কাহিনী সম্পর্কে জানায়। সরোয়ার মনোযোগ দিয়ে সবটা শুনে বলে, তুবাকে এখানকার কথাই বলেছে ছেলেটা? আদৌ সব সত্যি বলছো তো? আমার তো সন্দেহ হচ্ছে, বোনকে বাঁচানোর জন্য ডিল করলো, আবার তুবাকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিল। নাটকীয় কাহিনী নয় কি এটা? হৃদয় একটু মুখ ফুলিয়ে বলে, দেখুন, নাটকীয় হোক বা সত্যি, আমার তুবা আমায় মিথ্যে বলেনি। আমি ওকে চিনি। ও এসব বিষয়ে সিরিয়াস বিষয় নিয়ে ফাজলামো করার মেয়ে না। তাছাড়া ও সত্যিই ছেলেটাকে ভালোবাসতো। আমি যখন অসুস্থ ছিলাম আপনি ছুটিতে বাসায় গেলেন, তখন থেকে তুবার সাথে পরিচয়। আর আপনি তো বলেছিলেন তখন থেকে এসব মিসিং কেস ছিল। আপনিই বলেন। সরার একটু ভেবে বলে, হুম হুম, তখনই আমরা খবর পেয়েছিলাম এসবের। তবে সেদিন থেকে মাঝে প্রায় 2 মাসের মতো সময় পেরিয়েছে। এতদিনের মাঝে তার বোনকে পাচ্ছে না, সেসব নিয়ে কেন পুলিশে জানালো না? এটা অবাক বিষয় নয় কি রিদা? তোমার কাছে বিষয়টা খাপছাড়া লাগছে না? রিদা এখন চুপ হয়ে যায়। সে আনমনে ভাবতে থাকে, তুবা তাকে বলেছিল ছেলেটাকে প্রথমেই সে সেবারই দেখেছিল। তবে তাদের রিলেশন কতদিনে তা তো রিদার জানা নেই। এসব নিয়ে কথা বলারও সময় হয়নি তার। তাড়াহুড়োয় এখানে চলে আসায় তুবার সাথে বিস্তারিত কথা বলতে পারেনি। রিদাকে এভাবে চুপ হয়ে যেতে দেখে সারোয়ার তার কোমরে মৃদু চিমটি কাটে। রিদা লাফিয়ে উঠলে বলে, কোন ভাবনায় ডুবে গেলে? রিদা নিজের কোমরে একটু হাত বুলিয়ে বলে, শুনুন, কিছু তো কাহিনী আছে এর মাঝে। আমি বিস্তারিত তুবার সাথে কথা বলে জানাবো আপনাকে। তুমি চাইলে আমি নিজেও এই বিষয়ে তুবার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আপনি নিজেই ওর কাছ থেকে ছেলেটার ব্যাপারে জানবেন। আপনাদের তো অনেক সোর্স আছে, সহজেই ছেলেটার খবর বের করে ফেলতে পারবেন। ওকে ম্যাডাম, তা আজকে সকালে কি বানাবেন? কালকের মতো রুটি বানাতে যাবেন? না প্লিজ, অত শক্ত রুটি আমি আমার এ জন্মে খাইনি। রিতা মুখ ফুলিয়ে বলে, কিন্তু আমি তো আম্মুকে এভাবে রুটির ডো বানাতে দেখি। আমি হয়তো পানি একটু বেশি দিয়েছিলাম, তবে শক্ত হলো কেন? কারণ তুমি ঠান্ডা পানিতে করেছিলে। গরম পানি ব্যবহার করলে রুটি নরম হতো। সরোয়ার যতটুকু জানে তাকে রান্নার কিছু কিছু খুঁটিনাটি টিপস দেয়। রিদা সব জেনে রাখে, তারপর সে রান্নার জন্য চলে যায়। আর সরোয়ার তখন ফোন করে তার স্যারের সাথে কথা বলে। তার স্যারও জানায় আপাতত ছেলেটার খবর নিতে তিনি বলেন, সরোয়ার কথায় আছে, যা রটে তা কিছু তো বটে। তবে আপাতত ছেলেটার খোঁজ নেওয়ার চেষ্টা করো। ছেলেটা ভুক্তভোগী হলেও আমরা তথ্য পাবো, আবার না হলেও কিছু না কিছু তথ্য পাবোই। হয়তো ছেলেটাও হিউম্যান ট্রাফিকিং এর সাথে যুক্ত। আমরা কাউকে সন্দেহের বাহিরে রাখতে পারি না। এখন আমরা যতটুকু তথ্য পাবো ততটুকুই আমাদের উপকারে আসবে।
আর শোনো সরোয়ার, যেহেতু তোমার এক ফ্যামিলি মেম্বার এসবের সাথে জড়িয়ে পড়েছে, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে সেই সাম্য ছেলেটার খোঁজ পাওয়ার আগে পর্যন্ত সাবধানে থাকতে হবে। জি স্যার, আমি সকল খবর নিয়ে জানাচ্ছি। সরোয়ারের কথা শেষ করে রান্নাঘরে যায়। রিদা তখন গরমে ঘেমে নিয়ে রান্না করছে। সরোয়ার কিছুক্ষণ সাহায্য করার নাম করে রিদাকে জ্বালায়। রিদা ওড়নার এক অংশ নিয়ে তার ঘামে ভেজা ঘাড় গলা মুছিয়ে দেয়, আবার পেছন থেকে জড়িয়ে ধরে গলা ঘাড়ে চুমু খায়। কাজের মাঝে ডিস্টার্ব করা রিদা সেসবে তিক্ত বিরক্ত হয়ে চিৎকার করে, আর সরোয়ার সেসব উপভোগ করতে করতে তার কাজ চালিয়ে যায়। দিদার এমন রেগে উঠে চিৎকার করাও তার কাছে মধুর সুরের মতো লাগছে। সকালের খাবারের সময় রিদা সরোয়ারকে বলে, আচ্ছা, আপনার বিয়ের খবরই কি সবাই জানে? জানিয়ে দিয়েছেন আপনি বিবাহিত? জানিয়েছি বললে খুশি হবে নাকি জানাইনি বললে খুশি হবে? জানালেই খুশি হব। এমনও তো হতে পারে আপনাদের কোনো মেয়ে সদস্য আপনাকে পছন্দ করে, তাই বিবাহিত জানিয়ে দিলেই খুশি হব। বাহ, জেলাস! একসময় যাতে বিয়ে করতে চাওনি, আজ তার জন্যই জেলাস হয়ে যাচ্ছ? ওসব তো অতীত। বর্তমানে আপনি আমার স্বামী, জেলাস তো হবই। সরার হেসে বলে, তারপর হঠাৎই দুষ্টুমি করে বলে ওঠে, বুঝলে, কিছুদিন ধরে অনেক স্ট্রেস যাচ্ছিল, এনার্জি লেভেল যেন ডাউন হয়ে যাচ্ছিল। তবে গত রাতের পর থেকে আপাতত এনার্জি ফিরে পেলাম। আশা করি এখন বেশ স্বস্তিতে কাজ করতে পারবো। রিতা লজ্জায় পড়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে মাথা নামিয়ে খেতে থাকে। তাকে লজ্জা পেতে দেখে সরোয়ার হেসে ফেলে। তারপর মনে মনে বলে, এখন যে তোমায় বাড়ি ফিরতে হবে রিদা, তোমায় এভাবে বাসায় একা রেখে আমি বাহিরে শান্তিতে কাজ করতে পারবো না। তবে আমার কাছে যে দুটোই খুব গুরুত্বপূর্ণ। তোমাকে সেফ রাখা আমার দায়িত্ব, তেমনি আমার চাকরিও আমার কাছে গুরুত্বপূর্ণ। তোমায় বাড়িতে পাঠিয়ে দিতে পারলে আমি এখানে স্বস্তিতে নিজের কাজ সম্পূর্ণ করতে পারবো। একটা রাস্তার মোড়ে শাম্য বসে আছে, তার মস্তিষ্ক জুড়ে শুধু তুবাই ভেসে বেড়াচ্ছে। মেয়েটাকে এভাবে ঠকানোর শাম্য নিজেও স্বস্তি পাচ্ছে না। বারবার তুবার কান্না ভেজা মুখটাই নিজের চোখের সামনে ভেসে উঠছে। অনেক বলে প্রেমে পড়তে অনেক দিন বা অনেক বছর লাগে না। অনেক অনেকে বলে প্রেমে পড়তে অনেক দিন বা অনেক বছর লাগে না, কয়েকটা মিনিটই যথেষ্ট কারো প্রেমে পড়ার জন্য। তবে তার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। সে তো প্রেমে পড়েছে ধীরে ধীরে, ঠকানোর উদ্দেশ্যে গিয়ে ভালোবেসে ফিরে এসেছে। তাই তো পারেনি বোনের দোহাই দিয়ে তোমার ক্ষতি করতে। নিজেই এখন সর্বোচ্চ চেষ্টা করবে বোনকে বিপদ থেকে বাঁচিয়ে আনতে। আর না পারলে বোনের সাথে নিজেও নিঃশেষ হয়ে যাবে। শাম্মু তোমার কান্না ভেজা মুখটা স্মরণ করে আনমনে বলে ওঠে, ভালো তো আমিও বেসেছিলাম তুবা। হয়তো আমার জীবনে এমন কোনো পাপ করেছিলাম যার কারণে আজ আমি সর্বহারা হয়ে গেলাম। ভাগ্যে থাকলে আমাদের হয়তো আবারও দেখা হবে। তখন তুমি থাকবে সুখী সংসারে, আর আমি পথহারা পাগলের পেশে চলবে।